গল্প গ্লোবাল এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। নীল তারা। রচনা রাজশেখর বসু, প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়, সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। গল্প নীল তারা। বহু বছর আগেকার কথা, কুইন ভিক্টোরিয়ার আমল। তখন কলকাতায় বিজলিবাতি, মোটর গাড়ি, রেডিও, লাউডস্পিকার ছিল না। আকাশে এরোপ্লেন উঠত না, রবীন্দ্রনাথ প্রখ্যাত হননি, লোকে হেমচন্দ্রকে শ্রেষ্ঠ কবি বলতো। কিন্তু রাখাল মাস্টার মনে করত সে আরও উঁচু দরের কবি, হতাশের আক্ষেপের চাইতেও ভালো কবিতা লিখতে পারে। সে তার অনুগত ছাত্র নারায়ণকে বলতো, আজ কি একখানা লিখেছি শুনবি? ক্ষিপ্ত বায়ু ধূলিমাখে গায়ে। আর একটা শুনবি? শোন, শুষ্ক বৃক্ষে ঝটিকার প্রভাব কোথায়। আর কেউ পারে এমন লিখতে? রাখাল মুস্তফি শুধু এন্ট্রান্স পাস, কিন্তু বিদ্বান লোক, বিস্তর বাংলা ইংরেজি বই পড়েছিল। সেকালে বেশি পাস না করলেও মাস্টারি করা চলত। কবিতা রচনা ছাড়া গান বাজনা আর দাবা খেলাতেও তার শখ ছিল। প্রথম বয়সে রাখাল বেহালা জুবিলি হাই স্কুলে মাস্টারি করত। তারপর দৈবক্রমে রূপচাঁদপুরের রাজাবাহাদুর রৌপেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর সুনজরে পড়ে 2 বছর তার প্রাইভেট সেক্রেটারির কাজ করেছিল। কোনো একটা কারণে সে চাকরি ছেড়ে তাকে চলে আসতে হয়। তারপর 10 বছর কেটে গেছে। এখন রাখাল বেহালায় তার পৈতৃক বাড়িতেই থাকে এবং ওই জুবিলি স্কুলেই মাস্টারি করছে। যখনকার কথা বলছি তখন রাখালের বয়স প্রায় 33। সুপুরুষ, কিন্তু চেহারার যত্ন নেয় না। উস্কো খুস্কো চুল, দাড়ি কামায় না, তাতে একটু পাকও ধরেছে। পাড়ার লোকে বলে পাগলা মাস্টার। সেকালে লোকে অল্প বয়সেই বিয়ে করে ফেলত, কিন্তু রাখাল এখনো অবিবাহিত। বাড়িতে সে একাই থাকে। তার মা 2 বছর আগে মারা গেছেন। রবিবার সকাল 8টা। রাখাল তার বাইরের ঘরের সামনের বারান্দায় একটা তক্তপোষে বসে হুঁকো টানছে আর কবিতা লিখছে। বাড়ি থেকে প্রায় 100 গজ দূরে একটা আধপাকা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। রাখাল দেখতে পেল একটা ভাড়াটে ফিটান গাড়ি এসে থামল। গাড়ি থেকে 2 জন সাহেব আর একজন বাঙালি নামল। গাড়ি দাঁড়িয়ে রইল। আরোহীরা হনহন করে রাখালের বাড়ির দিকে এগিয়ে এলো। সাহেবদের একজন লম্বা, রোগা, গোঁফদারি নেই, গাল একটু তোবড়া, সামনের চুল কমে যাওয়ায় কপাল প্রশস্ত দেখাচ্ছে। অন্যজন মাঝারি আকারের, দোহারা গরম, গোঁফ আছে, একটু খুঁড়িয়ে চলেন। তাদের বাঙালি সঙ্গীটি কালো, পাকাটে, মজবুত গরম, চুল ছোট করে কাটা, গোঁফের ডগা পাক দেওয়া, পরনে ধুতি আর সাদা ড্রিলের কোট। রাখাল হুঁকোটি রেখে অবাক হয়ে আগন্তুকদের দিকে চেয়ে রইল।
কাছে এসে লম্বা সাহেব হ্যাট খুলে বললেন, গুড মর্নিং স্যার। অন্য সাহেব হ্যাট না খুলেই বললেন, গুড মর্নিং বাবু। তাঁদের বাঙালি সঙ্গী নীরব রইলেন। রাখাল সসম্ভ্রমে দাঁড়িয়ে উঠে সেলাম করে বলল, গুড মর্নিং স্যার। ভেরি সরি, আমার বাড়িতে চেয়ার নেই, দয়া করে এই তক্তাপোষে এই উডেন প্ল্যাটফর্মে বসুন। লম্বা বললেন, দ্যাটস অল রাইট, আমরা বসছি, আপনিও বসুন। রাখাল মোস্তফির সঙ্গে কি কথা বলছি? আগে হ্যাঁ। দুই সাহেব নিজের নিজের কার্ড রাখালকে দিয়ে তক্তপোষে বসলেন। রাখালও বসল। আগন্তুক বাঙালি ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন। সাহেবদের সঙ্গে এক আসনে বসতে তিনি পারেন না। গুফো সাহেব মুখের সিগারেট ফেলে দিয়ে বললেন, এই বাঙালি বাবু হচ্ছেন আমাদের দোভাষী বাঞ্ছারাম খাঞ্জা। বোধহয় এর দরকার হবে না, আপনি ইংরাজি জানেন দেখছি। আমরা সরাসরি আলাপ করতে পারবো। বল মুস্তাফি বাবু, আমার এই ফেমাস ফ্রেন্ডের নাম আপনি শুনেছেন বোধহয়। কার্ড দুটো ভালো করে পড়ে রাখাল বলল, আগে শুনেছি বলে তো মনে পড়ে না, ভেরি সরি। কি আশ্চর্য, আপনি তো একজন শিক্ষিত লোক, স্ট্র্যান্ড ম্যাগাজিনের কথা পড়েননি? পোর ম্যান স্যার, স্ট্র্যান্ড ম্যাগাজিন কোথায় পাবো? শুধু বঙ্গবাসী, জন্মভূমি আর মাঝে মাঝে হিন্দু পোর্ট্রেট পড়ি। ইংরাজি গল্পের বই পড়েন না? অনেক পড়েছি। স্কট ডিকেন্স, লিটন জর্জ এলিয়ট আমার পড়া আছে। ক্রাইম স্টোরিজও পড়েন না? রেনল্ডসের অনেক নোভেল পড়েছি, এমনকি মিস্ট্রিজ অফ দি কোর্ট অফ লন্ডনও পড়েছি। তাহলে আমার এই বিখ্যাত বন্ধু সম্পর্কে আপনি কিছুই জানেন না? রাখাল একটু কুণ্ঠিত হয়ে বলল, শুধু এইটুকু জানি ইনি প্রথম এদেশে এসেছেন, কিন্তু আপনি নতুন আসেননি। লম্বা সাহেব আশ্চর্য হয়ে বললেন, দ্যাটস ফাইন। আর কি জানেন মিস্টার মোস্তফি? কাল রাত্রে আপনাদের ভালো ঘুম হয়নি। ভেরি ভেরি গুড। আর কি জানেন? আপনারা কাল লঙ্কা খেয়েছিলেন। লঙ্কা? ইউ মিন শিলন, আইল্যান্ড অব রাবণ? আগে সে লঙ্কা নয়, হিন্দি নাম মির্চাই, ইংরেজি নামটা মনে আসছে না। রেড অ্যান্ড গ্রিন হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, চিলি, রেড পেপার, ক্যাপসিকাম, ভেরি হট স্পাইস। লম্বা সাহেব তার বন্ধুকে বললেন, ওহে ওয়াটসন, দেখছো তো সায়েন্স অফ ডিটেকশন এই বেঙ্গলি জেন্টলম্যান ভালোই জানেন। না, এ দেশে শার্লক হোমসের পসার জমবে না। ওয়াটসন বললেন, মুস্তফি বাবু, আপনি কি যোগা প্র্যাকটিস করেন? যোগশাস্ত্র? না, তা আমার জানা নেই। আমার বাবা কবিরাজি করতেন, ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন, তার কাছ থেকে আমি কিছু শিখেছি। সমস্ত লক্ষণ খুঁটিয়ে দেখে কারণ অনুমান করা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ওয়াটসন প্রশ্ন করলেন, কাল রাত্রে আমাদের যে ভালো ঘুম হয়নি তা বুঝলেন কি করে? এলিমেন্টারি ওয়াটসন, অতি সহজ। আমাদের মুখে মশার কামড়ের দাগ রয়েছে, আর মশারির মধ্যে কাল আমরা শোইনি। পাখা টেনে আমাদের হাওয়া দিচ্ছিল যে লোকটা, সেও মাঝরাত্রে পালিয়েছিল। কিন্তু মিস্টার মোস্তফি, আর দুটো বিষয় টের পেলেন কি করে? খুব সহজে। আপনি এসেই টুপি খুলে আমাকে স্যার বললেন। অভিজ্ঞ সাহেবরা সামান্য নেটিভকে এত খাতির করে না। এতে বুঝলাম আপনি প্রথমবার বিলাত থেকে এসেছেন। ডক্টর ওয়াটসন টুপি খোলেননি, আমাকে বাবু বললেন। তাতে বুঝলাম ইনি পাক্কা সাহেব, নতুন আসেননি, এদেশের দস্তুর জানেন। আর ওই লঙ্কা খাওয়ার ব্যাপারটা জানলেন কি করে? আপনার আঙুলে তামাকের রং ধরেছে, দেখেই বোঝা যায় আপনি খুব সিগার বা পাইপ টানেন। ডক্টর ওয়াটসনের মুখে সিগারেট ছিল, কিন্তু আপনার ছিল না। আপনি মাঝে মাঝে জিভের ডগা বার করছিলেন, অর্থাৎ জিভ জ্বালা করছে। অনভ্যস্ত লোকে লঙ্কা খেলে এরকম হয়, সিগারেট টানতে পারে না। ডক্টর ওয়াটসন পাকা লোক, লঙ্কায় ওর কিছু হয়নি। হোমস হেসে বললেন, চমৎকার। এই ওয়াটসনের কথা শুনে কাল রাত্রে হোটেলে মাল্লিকাটানি স্যুপ আর চিকেন কারি আর বেঙ্গল ক্লাব চাটনি খেয়েছিলাম, তিনটেই প্রচণ্ড ঝাল। আচ্ছা, আমাদের সঙ্গে এই মিস্টার খাঞ্জা সম্পর্কে কিছু বলতে পারেন? বাঞ্ছারামকে নিরীক্ষণ করে রাখাল বলল, এমনি তো পুলিশের লোক,
চুলের ছাঁট, গোপের তা আর ড্রিলের কোট দেখলেই বোঝা যায়। তাছাড়া থুতনির নিচে টুপির ফিতের দাগ রয়েছে। বাঞ্ছারাম খাঞ্জা মাতৃভাষায় বললেন, তুমি তো খুব চালাক লোক বটে। হ্যাঁ, और भी कुछ सुनाओ तो देखी। পঞ্চকোটে বাড়ি। সম্প্রতি খুব মার খেয়েছিলেন। কাঁধে আর হাতে লাঠির চোট লেগেছিল। তার জড়ানো মির্জাপুরি লাঠি, তার ছাপ এখনও চামড়ার উপর রয়েছে। আমার গায়ে দাগটাই দেখলে হ্যাঁ, শালা বলদেও মাস্টারকে এইসব পেটান পিটাইছিরা। তার খবর রাখো মাস্টার। হোমস বললেন, মোস্তফি, আওয়ার ফ্রেন্ড খানজার মুখ দেখে বুঝেছি এর সম্বন্ধেও আপনার অনুমান একদম অভ্রান্ত। আচ্ছা, আপনিও কি টোবাকো খাচ্ছিলেন? ভার্জিনিয়া, টার্কিস, ম্যানিলা, জাভা, কিউবা, কোয়েম্বাটুর প্রভৃতি 63 রকমের টোবাকো আমি ধোঁয়ার শুঁকেই চিনতে পারি, কিন্তু আপনারটা বুঝতে পারছি না। স্মেলস গুড। এর নাম ডাক্কাটা তামাক, খুব সস্তা আর কড়া। ড্যাকোটা? আমি যে শ্যাগ খাই তার চাইতেও ভালো গন্ধ। কোথায় পাওয়া যায়? আমি কিছু নিয়ে যেতে চাই। আমি আপনাকে 2-3 সেট দিতে পারি, আমার বাড়ির তৈরি, কিন্তু পাইপে খাওয়া চলবে না। এই রকম হাবুল বাবুল চাই, হুক্কা কিংবা গড়গড়া। তার কায়দা আপনাকে শিখতে হবে। বিউটিফুল সায়েন্টিফিক ইনভেনশন স্যার। জলের মধ্যে দিয়ে ধোয়া রিফাইন্ড হয়ে আসে, জিভ জ্বালা করে না। আপনার কাছ থেকে শিখে নেব। আচ্ছা, এখন কাজের কথায় আসি। আমাদের আসার উদ্দেশ্য বোধহয় বুঝেছেন। আপনারাও পুলিশের লোক? না, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। তবে দরকার হলে পুলিশকে সাহায্য করি বটে। আর আমার বন্ধু এই ডক্টর ওয়াটসন আমার সহকর্মী। রূপচাঁদপুরের কুমার স্বর্ণেন্দু নারায়ণ আপনাকে পাঠিয়েছেন তো? আগেই বলে দিচ্ছি, আমি কিছু জানি না, আমার কাছে কোনো খবর পাবেন না। হোমস বললেন, মিস্টার খানজা, আপনার সাহায্যের দরকার হবে না। আপনি ওই গাড়িতে গিয়ে বসুন। বাঞ্ছারাম চোখ পাকিয়ে রাখালকে বললেন, ও মশাই, বেশি ফড়ফড় করো না, তোমায় হুঁশিয়ার করে দিচ্ছি। সাহেবদের কাছে যা জবানবন্দি করবে তাতে কিন্তু তুমিই ফাঁসবে। বাঞ্ছারাম চলে গেলে হোমস বললেন, মোস্তফি, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার কিছুমাত্র অনিষ্ট করা আমার উদ্দেশ্য নয়। আমার চেষ্টার ফলে আপনার ভালোই হবে। রাখাল বলল, কুমার বাহাদুর আপনার মারফত আমাকে ঘুষ দিয়ে সন্ধান নিতে চান নাকি? তিনি ভালো মন্দ যে কোনো উপায়ে কার্যসিদ্ধি করতে চান, কিন্তু আমার পলিসি তা নয়। তাঁর স্বার্থ আর আপনার মঙ্গল দুই আমি সাধন করতে চাই। আমি জানি আপনি একজন সরল স্বভাব, শিক্ষিত, সৎ লোক। আপনার ওপর অনেক পীড়ন হয়েছে। আমি আপনার হিতাকাঙ্ক্ষী। আপনাকে কিছুই বলতে হবে না। এদেশে আসবার আগে যা শুনেছি এবং এখানে এসে অনুসন্ধান করে যা জেনেছি সবই আমি বলে যাচ্ছি। যদি কোথাও ভুল হয় আপনি জানাবেন। বেশ, আপনি বলে যান। শার্লক হোমস বলতে লাগলেন, রূপচাঁদপুরের এজেন্ট মিস্টার গ্রিফিথ লন্ডনে মাসখানিক আগে আমার সঙ্গে দেখা করেন। তিনি বললেন, লেট রাজা রূপেন্দ্র রৌপেন্দ্র নারায়ণ। হ্যাঁ, ওই চোয়াল ভাঙা নামটা উচ্চারণ করা শক্ত। আমি বরং শুধু রাজা বলব। তো গ্রিফিথ আমাকে যা জানিয়েছিলেন তা মোটামুটি এই রকম। 1 বছর হল রাজা মারা গেছেন। দ্যাট ওল্ড ম্যান এক স্ত্রী থাকতেই আরেকটি ইয়াং গার্ল বিবাহ করেছিলেন। এই নতুন রানীকে খুশি করবার জন্য তিনি তাকে বিস্তর অলংকার দিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে দামি হচ্ছে একটি প্রকাণ্ড স্টার, স্যাফায়ারের ব্রোচ। রাখাল বলল, তার নাম নীলতারা, ব্লু স্টার, মহামূল্য রত্ন। যার কাছে থাকে তার অশেষ মঙ্গল হয়। রাজা আর এক পূর্বপুরুষ 200 বছর আগে এক পর্তুগিজ বোম্বেটের কাছ থেকে কিনেছিলেন। ও রত্নটি নাকি সালোনের কোনো মন্দির থেকে লুট হয়েছিল। দ্যাটস রাইট।
আপনি সে রত্ন দেখেছেন? না, শুধু বর্ণনা শুনেছি। তারপর আপনি যে বলছিলেন বলুন। দ্বিতীয় বিবাহের কয়েক মাস পরেই পড়ে গিয়ে রাজার পা আর কোমরের হাড় ভেঙে যায়। প্রায় 8 বছর শয্যাশায়ী থেকে তিনি মারা যান। তারপর হঠাৎ একদিন নতুন রানী নিরুদ্দেশ হলেন। রাজার যিনি উত্তরাধিকারী কুমার বাহাদুর বিস্তর খোঁজ করেছেন, কিন্তু নীল তারা পাননি। পলাতক রানীরও কোনো খবর তিনি পাননি। কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, রানী ফিরে আসুন, তিনি সসম্মানে রাজবাড়িতে নিজের মহলে থাকবেন, প্রচুর বৃত্তিও পাবেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি। এদেশের পুলিশও কোনো সন্ধান পায়নি। ঠিক হচ্ছে মোস্তফি? ওই রকমই শুনেছি বটে, কিন্তু রাজার বিবাহের ব্যাপারটা আরও জটিল। তা আমি জানি, সব রহস্যের আমি সমাধান করেছি। তারপর শুনুন, কুমার বাহাদুর তার বিমাতার জন্য কিছুমাত্র চিন্তিত নন। তিনি শুধু রত্নটি উদ্ধার করতে চান। নীলতারা নতুন রানীর হাতে যাওয়ার কিছুকাল পরেই ওল্ড রাজা জখম হলেন। অনেক বছর কষ্ট ভোগ করে মারা গেলেন। তারপর নতুন রানী নিরুদ্দেশ হলেন। এস্টেটে নানা রকম অমঙ্গল ঘটছে, ফসল হয়নি, খাজনা আদায় হচ্ছে না, 3টে বড় বড় মোকদ্দমায় হার হয়েছে, প্রজারা দাঙ্গা করছে, কুমার ডিসপেপসিয়ায় ভুগছেন। তাঁর বিশ্বাস সবই নীল তারা অন্তর্ধানের ফল। আপনি তা মনে করেন না? না, নীল তারা যতই দামি হোক একটা পাথর মাত্র, অ্যালুমিনার পিণ্ড। তার শুভাশুভ কোনো প্রভাবই থাকতে পারে না। আমাদের দেশেও রত্ন সম্বন্ধে অন্ধ কুসংস্কার আছে। কুমারের লন্ডন এজেন্ট গ্রিফিথ আমাকে বলেছিলেন, নীল তারা ছোট রানীর ডাউরি বা স্ত্রীধন নয়, ও হল রাজবংশের সম্পত্তি, এয়ারলুম, পাগড়িতে পরবার অলঙ্কার। যিনি রাজা হবেন তিনি এর উত্তরাধিকারী। কুমার বাহাদুর খুব শিগগিরই রাজা খেতাব পাবেন, সেজন্য নীল তারা তাঁরই প্রাপ্য। ছোট রানী তা চুরি করে নিয়ে পালিয়েছেন। মিছে কথা। সমস্ত সম্পত্তি নিজের ইচ্ছামতো দান বিক্রয়ের অধিকার বৃদ্ধ রাজার ছিল। তিনি ছোট রানীকে যা দিয়েছেন তা স্ত্রীধন। আমি এখানকার অ্যাডভোকেট জেনারেলের মত নিয়েছি, তিনিও মনে করেন স্ত্রীধন। তবে শেষ পর্যন্ত হাইকোর্ট আর প্রিভি কাউন্সিলের বিচারে কি দাঁড়াবে বলা যায় না। যাই হোক, নীলতারা উদ্ধারের জন্য বাহাদুর আমাকে নিযুক্ত করেছেন। কুমার আমার কাছেও লোক পাঠিয়েছিলেন, ভয়ও দেখিয়েছেন। তার বিশ্বাস আমি ছোট রানীর সন্ধান জানি। আপনি এদেশে এসে কিছু জানতে পেরেছেন? আমি এসেই রূপচাঁদপুর গিয়েছিলাম। সেখানে খোঁজ নিয়ে জেনেছি লেট ল্যামেন্ডেড রাজবাহাদুর একটি স্কাউন্ড্রেল ছিলেন, যেমন লম্পট তেমনি নেশাখোর আর ঘোর অত্যাচারী। 10 বছর আগে তার এস্টেটে রামকালী রায় নামে একজন কাজ করতেন। তার সন্তান ছিল না। সাবিত্রী নামে একটি অনাথা ভাগিনীকে তিনি পালন করতেন। মেয়েটি অসাধারণ সুন্দরী। তখন তার বয়স আন্দাজ 16। রূপচাঁদপুরেরই ভালো পাত্রের সঙ্গে বিবাহ স্থির হয়েছিল। পাত্র আর পাত্রীর পরিবারের মধ্যে একটা দূর সম্পর্ক ছিল। কাছাকাছি বসবাসের ফলে তাদের মধ্যে ঘনিষ্ঠতাও হয়েছিল। পাত্রের কাছে পাত্রী লেখাপড়া শিখত। বিবাহের কথা হচ্ছে জেনে রাজা মেয়ের মামা রামকালীকে বললেন, খবরদার, অন্য কোথাও চেষ্টা করবে না, আমি তোমার ভাগিনীকে বিবাহ করব। মামা সাহসী লোক, রাজার কথা শুনলেন না। যার সঙ্গে সম্বন্ধ স্থির হয়েছিল তার সঙ্গেই বিবাহের আয়োজন করলেন। বরপক্ষ কন্যাপক্ষ উপস্থিত। কন্যার মামা সম্প্রদানের জন্য প্রস্তুত। পুরোহিত মন্ত্রপাঠের উপক্রম করছেন। এমন সময় রাজা সদলবলে উপস্থিত হলেন। কেউ কোনো বাধা দিতে সাহস করল না, কারণ রাজার দুর্দণ্ড প্রতাপ আর তার সঙ্গে পুলিশের দারোগাও শান্তি রক্ষা করতে এসেছিল। রাজার অনুচরেরা মেয়ের মামা আর বাবার হাত পা বেঁধে তাদের সরিয়ে ফেলল। বরপক্ষ কন্যাপক্ষ ভয়ে ছত্রভঙ্গ হল।
তখন রাজা বরের আসনে বসলেন। তার নিজের পুরোহিত মন্ত্র পড়লেন। রাজার এক মোসাহেব কন্যার খুড়ো সেজে অচৈতন্য সাবিত্রীকে সম্প্রদান করল। বিবাহের পর রাজা নতুন পত্নীকে রাজবাড়িতে নিয়ে গেলেন। মামা দেশত্যাগী হলেন, আর পাত্রটি তার মাকে নিয়ে কলকাতায় চলে গেল। সেই পাত্রের পরিচয় আপনি জানেন? তার সঙ্গেই তো কথা বলছি। নাম রাখাল মোস্তফি, স্কুল মাস্টার। নিজেকে খুব বড় কবি মনে করে, যদিও তার একটা কবিতা এ পর্যন্ত কোথাও ছাপা হয়নি। নিজেকে বড় মনে করা কি দোষের? বোকা লোকের পক্ষে দোষের, তোমার আর আমার মতো বুদ্ধিমানের পক্ষে দোষের নয়। তারপর বলে যান। নতুন রানী সাবিত্রী বহুদিন পীড়িত ছিলেন। তাকে খুশি করে বশে আনবার জন্য রাজা চেষ্টার ত্রুটি করেননি। বিস্তর অলংকার, এমনকি নীল তারা পর্যন্ত দিয়েছিলেন। বসবাসের জন্য আলাদা মহল আর অনেক দাসদাসী দিয়েছিলেন। তার শিক্ষার জন্য মিশন স্কুলের সিস্টার থিওডোরাকে বহাল করেছিলেন। কিন্তু বিবাহের 5 মাস পরেই রাজা মাতাল অবস্থায় পড়ে গিয়ে জখম হয়ে শয্যা নিলেন। নতুন রানী তার টিচারের সঙ্গেই সময় কাটাতে লাগলেন। সাবিত্রী এখন কোথায় আছে তাই বলুন। ব্যস্ত হও না, সব কথা একে একে বলছি। রাজার মৃত্যুর পর নতুন রানীর ওপর কড়া পাহারা বসল। তিনি খুব বুদ্ধিমতী। সিস্টার থিওডোরার সঙ্গে পরামর্শ করে পালাবার ব্যবস্থা করলেন। একদিন দুপুর রাত্রে চুপি চুপি রাজবাড়ি ত্যাগ করলেন। সঙ্গে নিলেন কিছু টাকা আর অলংকার এবং একজন বিশ্বস্ত দাসী। নীলতারা নিয়ে যাওয়ার ইচ্ছে তার ছিল না, কিন্তু থিওডোরার স্বনির্বন্ধ অনুরোধে সেটাও নিলেন। তারপর কলকাতায় এসে মিস সিসিলিয়া ব্যানার্জি নামে এক বাঙালি খ্রিস্টান মহিলার বাড়িতে উঠলেন। থিওডোরাই ব্যবস্থা করে দিয়েছিলেন। সাবিত্রীর সঙ্গে আপনার দেখা হয়েছে? হয়েছে। রানী বললেন, আমি রাজবাড়ি থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়েছি। এখানে একটা মেয়েদের স্কুলে চাকরিও জোগাড় করেছি। নীলতারা আমি রাখতে চাই না, আপনি নিয়ে যান, কুমারকে দেবেন। বিনামূল্যে দেবেন কেন? আপনার আর মোস্তফির ওপর যে অত্যাচার হয়েছে তার খেসারত আদায় করে তবে দেবেন। আমার কিছু স্থির করবার শক্তি নেই। মামা মামিও বেঁচে নেই যে তাদের উপদেশ নেব। আপনি আপনি বরং ওনার সঙ্গে কথা বলবেন, তিনি যা বলবেন তাই হবে। মোস্তফির সঙ্গে? হ্যাঁ, তিনি যা বলবেন তাই হবে। মোস্তফি, তোমার ওপর তার খুব শ্রদ্ধা আছে, গ্রেট রিগার্ড। তিনি কি খ্রিস্টান হয়েছেন? সিস্টার থিওডোরা তার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু রানী রাজি হননি। রানী বলবেন না, বলুন সাবিত্রী দেবী। ভেরি ওয়েল, সাবিত্রী দেবী, দ্য গডেস সাবিত্রী। দেখো ওয়াটসন, প্রেমে পড়লে নজর খুব উঁচু হয়, মনের ম্যাগনিফ্লাইং পাওয়ার বেড়ে যায়। তোমার বিবাহের আগেও এরকম দেখেছিলাম। হোমস তার পকেট থেকে একটা বাক্স বের করে খুলে দেখালেন। সোনার ফ্রেমে বসানো নীল তারা, সুপারির মতো গড়ন কিন্তু আরও বড়, ফিকে ঘোলাটে নীল রং, ভিতরে উজ্জ্বল তারার মতো একটি চিহ্ন। তা থেকে 6 দিকে 6টি রশ্মি বেরিয়েছে। হোমস বললেন, বহু কোটি বছর আগে ভূগর্ভে তরল উত্তপ্ত অ্যালুমিনা ধীরে ধীরে জমে গিয়ে এই রত্নটি উৎপন্ন হয়েছে। এর বাজার দর খুব বেশি হবে না, বড়জোর 10,000। কিন্তু কুমার যখন এর অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন এবং ফিরে পাবার জন্য লালায়িত হয়েছেন, তখন তাকে চড়া দাম দিতে হবে। মুস্তফি, বলো কত টাকা আদায় করব? আমার মাথা গুলিয়ে গেছে,
যা স্থির করবার আপনিই করুন। কবিদের বিষয়বুদ্ধি বড়ই কম। অবশ্য অনারেবল এক্সেপশনও আছে, যেমন লর্ড টেনিসন। শোনো মোস্তফি, আমি 4 লাখ আদায় করব। সাবিত্রী দেবীর 2, তোমার 2। এর বেশি চাইলে কুমার ভরকে যাবেন। তাছাড়া আমাদের এদেশে আসার খরচ আর পারিশ্রমিকও তাকে দিতে হবে। ব্যাংক অফ বেঙ্গলে সাবিত্রীর অ্যাকাউন্ট আছে। কুমার সেখানে 4 লাখ জমা দিলেই তাকে নীলতারা সমর্পণ করবে। আজ সন্ধ্যায় তিনি আমার সঙ্গে দেখা করবেন। সাবিত্রীর ঠিকানা কি? 3 নম্বর কর্নওয়ালিস 3rd লেন। 3 নম্বর কর্নওয়ালিস 3rd লেন। মোস্তফি, আজই বিকালে তার কাছে যেও। আশা করি তোমার কুসংস্কার নেই। বিধবা হলেও বাগদত্তা পাত্রীকে বিবাহ করতে রাজি আছে তো? গো এন্ড উইন হার। কাল সকালে আমার সঙ্গে দেখা করো। বাই। ওয়াটসন বললেন, এক্সকিউজ মি মুস্তাফি বাবু, একটা ফ্রেন্ডলি রিকোয়েস্ট, দাড়িটা কামিয়ে ফেলো। গুড বাই। রাখাল বিকেল 4টের সময় সাবিত্রীর কাছে গিয়ে রাত 8:30টায় ফিরে এলো। তার ছাত্র নারায়ণ বারান্দায় বসেছিল। রাখাল বলল, কেও নারায়ণ নাকি? হ্যারিকেনটা উস্কে দে। আলো বাড়িয়ে দিয়ে নারায়ণ বলল, এ কি মাস্টারমশাই, আপনাকে তো চেনাই যাচ্ছে না। দাড়িটা কামিয়ে ফেলেছি। তা এত রাতে তুই যে এখানে? বাহ, ভুলে গেছেন? আপনি যে বলেছিলেন আজ সন্ধেবেলায় ব্যাটেল অফ... উত্তর ব্যাটল ও আরেকদিন হবে। আজ ট্রামে আসতে আসতে কি একটা বানিয়েছি শুনবি? মরসে ধারা ভূমি শীতল, তাপিত তরু পেয়েছে জল, টানিছে রস তৃষিত মূল, ধরিবে পাতা ফুটিবে ফুল। তোদের হেমমানুজ্জে নবীন সেন পারে এমন লিখতে? এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম পরশুরামের গল্প নীলতারা। গল্প পাঠে ছিল সৌরভ। অন্যান্য চরিত্রের সংলাপগুলো বলেছে রাখাল মোস্তফি, অপু, সাবিত্রী, রূপা, বাঞ্ছারাম খাঞ্জা, দিলীপ, নারায়ণ, অর্ণব, ওয়াটসন, অনুপ এবং শার্লক হোমসের সংলাপগুলো বললাম আমি, দীপঙ্কর। শব্দগ্রহণে ছিল অনুপ। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। চলো, টাটা।